আজ সত্যি নিজেদের স্কুলের জন্য গর্বে বুকটা একেবারে ভরে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। দেখতে দেখতে রবিবারটা চলে এলে না মনটা একটু খারাপই হয়ে যায়। শুক্রবারটা যখন আসে তখন যেমন মনটা আনন্দ হয়, দুটো দিন ছুটি পাবো। রবিবারটা এলে মনে হয় যে আবার সেই এক সপ্তাহের নামে রুটিন মানে একঘেয়ে জীবন, ভালোই লাগে না। তারপরে আবার তাড়া, টাইম মতো রেডি হয়ে বেরোতে হবে। তবে আজকে রবিবার হলে কি হবে, আজকে কিন্তু মনটা বেশ গর্বে ভরে উঠছে নিজের স্কুলের জন্য। আসলে ছোটোবেলার থেকে যেই স্কুলটাকে তিলে তিলে বড় হতে দেখেছি, যেই স্কুলটা আমাদের আর কি জীবনের সাথে একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেই স্কুলের স্টুডেন্টরা যখন খুব ভালো রেজাল্ট করে তখন মনটা সত্যিই গর্বে ভরে ওঠে। ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ একটা পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় আমাদের স্কুলের স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট করেছে কয়েকজন। তাদেরকে আজকে সংবর্ধনা জানানো হবে রানাঘাটে, সেখানেই যাব রেডি হয়ে। রবিবার তো কী হয়েছে, তারা তো আছেই, আমার তো প্রত্যেক রবিবারই তারা থাকে, কিছু না কিছু কাজ থাকে। এবার সেখানে যাব, ওখানে গিয়ে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাড়াতাড়ি করে আজকে দিনটাকে শুরু করা যাক, তাড়াতাড়ি করে কাজকর্ম সারা যাক। দেখতে থাকো সারাদিন কী করি। রবিবার আমার তারা আছে তো কী হয়েছে, ঝনকেরও তো তারা থাকে প্রত্যেক রবিবার, গানের ক্লাস থাকে। কিন্তু এদেরকে আমি কী বলবো, সকালবেলা একবার ডেকে গেছি, এখন এদের ঘুমানোর স্টাইল দেখো। একজন এই পাশে এরকম করে শুয়েছে, আরেকজন ওই দিকে, কী অবস্থা দেখো। শোন, এই ঝনক, গান করতে যাবি না তো? দেখো একেবারে সরাসরি বলে দিলেও যাবে না, কি অবস্থা ভাবো তো। আমরা যখন ছোট ছিলাম, যদি না উঠতাম তাড়াতাড়ি, একটা লাঠি নিয়ে তাড়া করতো, ভয়ে এমনিই উঠে যেতাম। আর এখনকার বাচ্চাদেরকে দেখো, একেবারে মুখের ওপর বলে দিচ্ছে, ভয় ডর বলে কিছু আছে এদের। বললাম না, ছুটির দিন থাকলে এরা গড়িয়ে গড়িয়ে যে কটায় উঠবে কোনো ঠিক নেই। এখন তাড়া দেবো দুটোকে, খাওয়া দাওয়া সেরে তারপরে এরা যাবে নাকি গানের ক্লাসে। কখন যাবে ভগবান জানে, দেখা যাক কতক্ষণে রেডি হতে পারে। ওদেরকে ওইদিকে 10 মিনিট টাইম দিয়ে এসেছি, ভাবলাম 10 মিনিটে যদি না ওঠে তখন দেখা যাবে। এবার আমি কাজকর্মে লেগে পড়েছি। এই যে এই ব্যাগের মধ্যে ভর্তি ছিল ফলগুলো, আর যা গরম পড়েছে, বৃষ্টিটা একটু কমার পরেই এই ব্যাগের মধ্যে যদি ফল থাকে সব নষ্ট হবে। এগুলো তাড়াতাড়ি করে ঝুড়িতে ঢেলে ফেলি। আজ যেহেতু রবিবার ছিল, আমিও আজকে একটু দেরি করেই উঠেছি, ওই ধরো 7:30 নাগাদ উঠেছি। আর উঠে এতটা স্পিডে কাজ শুরু করেছি, না হলে আবার ট্রেনটা পাবো না। ট্রেনে ওঠার অভ্যাসটা না একদম চলে গেছে। যখন ঝনক হয়নি তখন রোজই ট্রেনে করে স্কুলে যেতাম, আর যখন ঝনক হলো তারপর থেকে আর ট্রেনে ওঠাই হয় না সেভাবে। ওই খুব রেয়ার, যেমন আজকে। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর শেষ পর্যন্ত তেনারা উঠলেন, আর ওঠার সাথে সাথেই আমি লেগে পড়েছি ওনাদের সেবা করতে। আসলে তো ওনাদের জন্যই আমি আছি, সেবায় নিয়োজিত সারা দিন। একদিকে ঘড়ি দেখা আর একদিকে কাজ করা, এইটা এখন আমার একটা হ্যাবিটে পরিণত হয়েছে। যেমন আজকে গানের ক্লাসে যাবে ওরা, আর এইদিকে আমি ঘড়ি দেখে দৌড়ে বেড়াচ্ছি। কি আর করব বলো। আগে ঝনককে খাইয়ে নিলাম, এইবারে দেব রাকেশকে খেতে। গতকাল যেহেতু জন্মাষ্টমী ছিল, আমার শ্বশুরমশাই তো পুজো করতে গেছিলেন, আর উনি পুজো করে প্রচুর প্রসাদ নিয়ে এসেছিলেন। গতকাল আমাদের খাওয়া দাওয়া তো দেখলেই, বাবার জন্মদিন যেহেতু ছিল, খাওয়া দাওয়াটাও বেশ হয়েছে, তাই জন্য এইসব প্রসাদ ফ্রিজেই ধরা ছিল। সকালে তাই ব্রেকফাস্ট বানানোর কোনো রকম ঝামেলা রাখা হয়নি, রুটি তো রোজই খাওয়া হয়। আর রাকেশ তো খিচুড়ির নাম শুনলে অন্য কোনো খাবারই খাবে না, ওই জন্য ভাবলাম খিচুড়িটা ওকেই দেওয়া যাক। আর শুধু খিচুড়ি নয়, তার সাথে ওর ফেভারিট প্রচুর জিনিস ছিল, সুজি, তালের বড়া, নাড়ু, এই প্রত্যেকটা জিনিসই রাকেশের খুব প্রিয়। আর তার সাথে এই দেখো না ঢালছি কি, একেবারে দারুণ খেতে পায়েস, এক বাটি ভর্তি ভর্তি। যদিও এত খাবারও খেতে পারেনি, তাও সাজিয়ে দিলাম, এর থেকে আমি একটু ভাগ বসাবো। প্লেটটা যেই মুখের সামনে ধরলাম, মুখে কিন্তু একটা চওড়া হাসি দেখতে পেয়েছি। আসলে খিচুড়ি দেখলেই না ও কেমন যেন পাগল পাগল হয়ে যায়। দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারে ওরা গেল গানের ক্লাসে, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ফেলি। দেখো বেলা বাজে 10:30, এখনো পর্যন্ত বিছানা পড়ে আছে। বাড়িতে সকাল থেকে রীতিমতো যুদ্ধ চললো, কাজকর্ম মোটামুটি এগিয়েছি। রাকেশ ওইদিকে ঝনককে নিয়ে চলে গেছে গানের ক্লাসে, আর আমি এবার স্নানে ঢুকবো। স্নান করে বেরিয়েই রেডি হতে হবে, একদমই টাইম নেই। প্রায় 11টা বাজে, 12:10-15 মধ্যে বেরোতে হবে। ভালো করে গান করেছি, ভালো করে। কেমন করে করলে? করে ভালো করে গান করেছি। আর কি করেছো? শোনা যাচ্ছে না, জোরে জোরে। এটা দিয়েছে তোমাকে স্যার, সেটা মাকে দেখাও। দেখো আমাকে স্যার যেটা দিয়েছে। তোমরা তো সবাই জেনে গেছো, আমার ছেলেটা হলো সত্যবাদী যুধিষ্ঠির। যেদিনকে দুষ্টুমি করে ফেরে সেদিনকে সেটা বলে, আর যেদিনকে ভালো করে সব কিছু করে সেইটাও বলে। আজকে ভালো করে গান করেছে বলে গানের স্যারের কাছ থেকে এই গিফটগুলোও পেয়েছে।
আর ইন্টারেস্ট তাতে ওর আরও বেড়ে গেছে। চলো ফলের রস খাবে। মা চলো। কোথায় যাবে মাকে বলো। মা তুমি কোথায় যাবে? মা তো ডাক্তারখানায় যাবে বললাম না। ডাক্তারখানায় যাবে তুমি? মার কি হয়েছে বলো। মাথা ব্যথা করছে। ঝনক কিন্তু বাবার কাছে খুব একটা একা থাকে না, মানে থাকার প্রয়োজন পড়ে না ওর। ওই জন্য আজকে যেহেতু থাকতে হবে কিছুটা টাইম, ওর বাবা ওকে এইসব বুঝিয়েছে। আমি নাকি ডাক্তার দেখাতে যাব, ডাক্তারের কথা শুনলেই তো আর কিচ্ছু বলবে না। এতক্ষণ পর্যন্ত যেইটুকু পারলাম কাজকর্ম এগিয়ে দিলাম। এরপরের দায়িত্ব রাকেশের। রাকেশই আজকে দুপুরবেলা ঝনককে খাওয়াবে। এবার আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোই, না হলে আবার ট্রেনটা মিস করব। রেডি হলাম খুব তাড়াতাড়ি করে, এবারে বেরোচ্ছি। মনে হচ্ছে ট্রেনটা পাবো না, যা দেরি হয়েছে। নামো 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 নামো, তাড়াতাড়ি নামো। ওকে পিপির বাড়িতে রেখে তারপরে যাবো, নাহলে তো বায়না শুরু করবে। ঝনককে বলা হয়েছে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। ঝনক মাকে বলে দাও টাটা। টাটা। আসলে ঝনক সোনাটা তো এখন বড় হয়ে গেছে, ও কি এখন আর অত বায়না করে? মা যেই গেছে মাকে একেবারে টাটা করে দিয়েছে, একদম বায়না করেনি। অনেক দিন পরে আজকে ট্রেনে উঠলাম, এই যে রানাঘাট স্টেশনে নেমে গেছি। আমার মা আর আরেকজন স্কুলের ম্যাডাম। এবার তোমাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলি। নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত কেজি স্কুলগুলোর থেকে পরীক্ষা হয়েছিল একটা মেধা সন্ধান। সেই পরীক্ষায় যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে তাদেরকেই আজকে পুরস্কৃত করা হবে। এবার দেখাই ঝনকবাবু ওইদিকে কি করছে। ঝনকবাবু তো বৃন্দা দিদির বাড়িতে গিয়েছিল, কিন্তু বৃন্দা দিদি ছিল না বাড়িতে, তালা বন্ধ ছিল ঘর। ওই দেখে ও এবার এসেছে বাবার সাথে মনসা পুজোর প্রসাদ খেতে। কিন্তু গরম আছে। তাও তুমি খেয়ে নিতে পেরেছো, বাহ, গুড বয়। গরম আছে। আমরা এদিকে এসে পৌঁছলাম রানাঘাটের রবীন্দ্র ভবনে। রেইজিং স্টার আয়োজিত মেধা সন্ধান পরীক্ষায় আমাদের স্টুডেন্টরা যা সুন্দর রেজাল্ট করেছে, গর্বে আজকে সত্যি বুকটা একেবারে ফুলে উঠছিল। এখানে আসার পর আজকে একটা কথা খুব সত্যি বলে মনে হলো। আমরা যখন ছোট ছিলাম আমরা তখন 100 নম্বরে পরীক্ষা দিতাম, আর এখন দেখো 10, 20, 25 এইসব নাম্বারের পরীক্ষা হচ্ছে। তারপরে আবার পাস ফেলও উঠে গেছে। তাহলে পড়াশোনার গুণগত মানটা কোথায় নেমেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যারা বেসরকারি প্রতিষ্ঠানে আছেন তারা হয়তো কিছুটা দিশা দেখাতে পারছেন, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের যে সিস্টেমের মধ্যে এখন বেঁধে দেওয়া হয়েছে, সেই সিস্টেমের মধ্যে ছোট ছোট বাচ্চাদের সামনে প্রতিযোগিতার জায়গাটা খুব ছোট হয়ে গেছে। শিশু আশ্রমের স্টুডেন্ট, তার প্রতি আমাদের শুভেচ্ছা রইল। নিজেদের এলাকার থেকে বাইরে কোথাও এসে নিজেদের স্কুলের নামটা শুনলে না হঠাৎ করে মনটা যেন একেবারে খুশিতে ভরে যায়। তৃতীয় স্থান অধিকার করেছে জয়ত্রিকা রাভা, গুরুগৃহ শিশু আশ্রম, চাকদা। দ্বিতীয় স্থান অধিকারী সংকৃত বিশ্বাস, চাকদা গুরুগৃহ শিশু আশ্রম। ওর প্রাপ্ত নম্বর 95, 100-র মধ্যে। ওরা পুরস্কৃত হচ্ছে আর গর্বে বুক ফুলে উঠছে আমাদের। সুপর্ণা মজুমদার ম্যাডাম, উনি হেড ম্যাডাম চাকদা গুরুগৃহের পক্ষ থেকে এসেছেন, তাকেও অসংখ্য ধন্যবাদ। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করি। আজকে এই অনুষ্ঠানে গিয়ে বেশ ভালো লাগছিল নিজেদের স্কুলের কথা ভেবে। মনে হচ্ছিল যেন বাবা মায়ের এত বছরের পরিশ্রম একেবারে সার্থক হচ্ছে। ম্যাডাম একটু এক মিনিট, যদি এই মেধা সন্ধান নিয়ে দু-একটি কথা আপনি বলেন। এই যে মেধা সন্ধান পরীক্ষা, আমার পূর্ববর্তী বক্তা যারা বলে গেলেন খুব মূল্যবান কথা, যে মেধার মূল্যায়নটা খুব দরকার। এখন আমাদের সমাজে শিক্ষার যে অবস্থা, তাতে করে আমাদের এই যে ছোট ছোট পরীক্ষাগুলো হচ্ছে, এগুলো খুব দরকার। পুরো বক্তব্য শোনাতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিও বড় হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু অতিরিক্ত মূল্যবান। আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা প্রত্যেকে চাই ওরা যেন আরও বড় হয়, আরও অনেক উচ্চ স্তরে উঠতে পারে। অনুষ্ঠান মিটিয়ে এইবারে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার আগে স্টেশনে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, ভাবলাম যে একটু লস্যি খেয়ে গলাগুলোকে ভিজিয়ে নেওয়া যাক। রাকেশের একটা মিটিং আছে, সেখানে ওর যাওয়ার কথা ছিল 4টের সময়। আমি এসেছি 4:45টার সময়, কাজে ও যেতে পারেনি। আর ঝনকটা এমন হয়েছে, আমি না থাকলে ঘুমোতেই যায় না। সেই নাকি 3টের সময় শুয়েছে, 3টে সাড়ে 3টের সময় শুয়েছে, ওকে এখনও ঘুমোয়নি। গিয়ে দেখি ঘুমিয়েছে কিনা। রাকেশকে নামালো, স্টেশন থেকে ওর বাইকেই এলাম, নামলাম আর ও বেরোলো, আমি ঢুকলাম ও বেরোলো।
দেখা যাক ঝনক ঘুমিয়েছে কিনা। দেখো ছেলের কাণ্ড, এখনো পর্যন্ত সে জেগে আছে। কি বলবে বলো, তখন বাজে 5টা, তখনও নাকি ও ঘুমোয়নি। ঝনক আজকে দুপুরবেলা বৃন্দা দিদির বাড়িতে তো গেছিল ঠিকই, কিন্তু বৃন্দা দিদির সাথে দেখা হয়নি। দেখো না, এখন বৃন্দা দিদি তার সাথে আবার রায় দিদিও এসে গেছে ওর সাথে দেখা করার জন্য। আর ওদেরকে দেখে অত দেরি করে ঘুমিয়েছে, তাও উঠে একেবারে খেলতে লেগে পড়েছে। ঝনকের তো এমনিতে শনিবার রাত্রিবেলায় পড়া থাকে, কালকে যেহেতু খুবই ব্যস্ত ছিল, সিনেমা দেখতে গেছে, দাদানের জন্মদিন সেলিব্রেট হয়েছে, তাই জন্য পড়তে যেতে পারেনি। তাই জন্য রবিবার হওয়া সত্ত্বেও আজকে ওর পড়তে যাওয়ার কথা। কিন্তু রায় দিদি বৃন্দা দিদি এসেছে, কে কিছুতেই যাবে না। রীতিমতো মানে যুদ্ধ করলাম, কতক্ষণ পারলাম না, কিছুতেই টেনে ঘর থেকে বের করতে পারছি না। তারপরে রাকেশকে বললাম তুমি নিচে দাঁড়িয়ে থেকো না, তুমি ওপরে আসো, ওকে ধরে নিয়ে যাও কোলে করে, আমার পক্ষে সম্ভব না। তারপরে কোলে করে ওকে নিয়ে চ্যাংদোলা করে পড়াতে নিয়ে গেল। আর ওদেরকেও বললাম যে তোরা একটুখানি নিচে যাওয়ার ভান কর, বল যে আমার বাড়ি চলে যাচ্ছি। ওরা ওটা বললো, তারপরে ওনাকে পাঠানো গেল। কি অবস্থা ভাবো। এসছে, তুমি নাকি বসে থাকো। ইমা কি নিয়ে এসেছো আবার? হ্যাঁ, ফেভারিট চুরমুর। আমার বউ আর কমেই সন্তুষ্ট, এটা আমার একটা লাভ হয়েছে। চুরমুর তো এনেছো, কিন্তু আজকে রাত্রিবেলা কিন্তু ভালো খাওয়া আছে। ভালো খাওয়া। ঝনককে পড়তে দিয়ে রাকেশ বাড়ি ফিরে এসেছে, আর আসার সময় নিয়ে এসেছে আমার জন্য চুরমুর। বড় ভালোবেসে চুরমুর এনেছে, তাড়াতাড়ি সাবার করি দাঁড়াও। ছেলেকে পড়তে নিয়ে গেছিল, ওইখান থেকে ডেকে নিয়ে এসেছি। ওখানে নাহলে ঘুরে ঘুরে বেড়াতে হতো রাস্তা। এখন যাও কেন ডেকে নিয়ে এসেছে দেখো, এই দেখো, এই দেখো অবস্থা। এই যে রিং লাইট আর এই যে ফোনের স্ট্যান্ড, মানে তার এখন শর্ট ভিডিও করার জন্য আমাকে আমার বাইকে তেল খরচা করে চাকদার থেকে ডেকে নিয়ে এসেছে। কি কাজ ছিল? চুরমুর খাওয়া না, আরো কাজ আছে তো, আমি সেটা বলতে পারছি না। আমি আরো কাজ দেবো তোমার। হ্যাঁ, ওই দুটো কাজের জন্য যেটা আসো তাড়াতাড়ি কাজ করে ফেলছো। কাজের নাম বিয়ে করে একটা চাকর পুষেছো, কাজ করানোর জন্য ডেকে নিয়ে এসছো চাকদার থেকে পালপাড়া অবধি। তাড়াতাড়ি করো। সবাই গল্পটা জানে কে তাড়াতাড়ি কাকে করো। পুষেছে, কে গেছিল কাকে ডাকতে, সবাই জানে সেটা। ও তো কাকে ডাকতে গেছিল? কি কি কাকে ডাকতে গেছিল? ও বিয়ের জন্য। কে কাকে ডাকতে গেছিল সবাই জানে। সে তো পুরুষরা বরাবরই মেয়েদেরকে উদ্ধার করার জন্য একটা দায়িত্ব নেয়, তা আমি তোমার দায়িত্ব নিয়েছি। চলো, এটারও দায়িত্ব নাও না, এটা লাগাও। এইসব মজা ইয়ার্কি মারতে মারতেই আমাদের দিন খাবার হয়ে যায়। আমাদের এইসব শর্ট ভিডিও শ্যুট হয়ে গেছিল, তারপরে ঝনককে গেল রাকেশ আনতে, আর আমি অল টাইমের মতো ব্যাস রেনকোটটা ব্যাগে ঢোকাতে বলে গেছি। আসার সময় তুমুল নামলো বৃষ্টি, আর বৃষ্টিটা একটু কমার পরই বেরিয়েছিল। ওই দেখো হাতে একটা প্লাস্টিক নিয়ে আসছে, ওইটা নাকি মাথায় পড়ে এসেছে ও। ঝনক পড়ে আসার পর আগে ঝনককে খাইয়ে দিয়েছি, কেননা এগুলো গতকালের প্রসাদ, ও দেখলে হামলে পড়বে, তাই জন্য আগে ওকে খাইয়ে পেটটা শান্ত করে দিয়েছি। এবার একটা কথা বলি তোমাদেরকে, যখন বিয়ে হয়নি তখন বাপের বাড়ির তরফের নিমন্ত্রণ পেতাম, আর এখন বিয়ে হয়ে গেছে এখন শ্বশুর বাড়ির তরফের মানে রাকেশের তরফের নিমন্ত্রণগুলো পাই। কিন্তু গতকাল মায়ের আর বাবার একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, ওই জন্মাষ্টমী উপলক্ষে। সেখানে তো মারা গেছিল। ওইখানে যাওয়ার পর যাদের বাড়ির অনুষ্ঠান, সেই কাকিমা আমার ব্লগ দেখে এতটাই তিনি মানে কি বলবো প্লিজড আমার ওপরে, যে উনি আবার আমার জন্য মনে করে পার্সেল পাঠিয়ে দিয়েছে। সেটা আজকে আমাদের রাত্রের খাবার। এখন তোমাদেরকে দেখাবো কি কি পাঠিয়েছে। তারা পোলাও, এই যে যেহেতু জন্মাষ্টমীর প্রসাদ, তাই জন্য নিরামিষ খাবার তো অবশ্যই হবে। এবার ছিল পনির পাসিন্দা, তারপরেই ছিল কড়াইশুটির কচুরি, আর কচুরির সাথে খাওয়ার জন্য ছোলার ডাল, তারপরেই ছিল ছানার কোফতা। দারুণ হয়েছিল রান্নাগুলো। আর এর সাথে ছিল ফুলকপি আর পনিরের তরকারি। গরমকালেও শীতকালের আমেজ পেয়ে গেলাম ফুলকপিটা খেয়ে। রান্নাগুলো প্রত্যেকটা এতটাই ভালো হয়েছিল, আমি আবার বসে বসে প্ল্যানও করে নিলাম ঝনকের পৈতের সময় এদেরকেই বলতে হবে, মানে এদের ক্যাটারিং। এই দেখো আরেক কন্টেনার ভর্তি পোলাও। আচ্ছা ঝুম, তোমাকে আমি একটা কথা বলে রাখি, ভেবো না শুধু এগুলোই এসছে, এর সাথে আরও একটা প্যাকেট এসেছিল, সেটা আমি মেরে দিয়েছি। বাবা আর ছেলের অবস্থা হয়েছে একই রকম, একটা কোনো দোষ করলে নিজেরাই স্বীকার করে নেয়। উইকেন্ড শেষ আর আমাদের রিল্যাক্সও শেষ। কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আবার যুদ্ধ। সকাল থেকে উঠের থেকে যুদ্ধ শুরু করব। তাই আজকে তোমাদেরকে তাড়াতাড়ি করে গুড নাইট বলে দিই। দুটো দিন ছুটি যেই যায়, তারপরের দিনটা না কাজের স্পিডটা আনতে একটু টাইম লেগে যায়। এইটাই হয় আমার সাথে। আর আমার না ব্লগিং করে এখন একটা উন্নতি হয়েছে, রাকেশকে রেকর্ডিংয়ের ব্যাপারে বেশ হেল্প করতে পারছি।
ভয়েস ওভারের যদি কোনো কাজ আমাকে দিয়ে করাতে হয়, আগে বললে না, বলতাম পারবো না, আমার দ্বারা কি হবে। এখন একেবারে স্মুথলি করে দিয়ে আসছি, নিজের ওপর কনফিডেন্স বেড়ে গেছে, নিজের প্রশংসাই নিজে করছি আজকে। চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।